সাবেক আইজিপি গ্রেফতার হয়েছেন। তিনি দুবাই পুলিশের হেফাজতে এই মুহূর্তে আছেন। সবারই একটি প্রশ্ন, তাকে কবে দেশে ফিরিয়ে আনা হবে? আপনার কাছ থেকে একটু জানতেই চাই যে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি আসলে কেমন হতে পারে, এবং আরব আমিরাতের সাথে কি বাংলাদেশের বন্দি বিনিময়ের কোনো ধরনের চুক্তি আছে? প্রথম কথা হচ্ছে যে যার কথা বললেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ একটা বাংলাদেশের অত্যন্ত একটা আলোচিত চরিত্র। আমরা জানি যে এর আগে আওয়ামী লীগ আমলেই উনাকে নিয়ে অনেক কথা আমরা শুনতে পেরেছি এবং জানি, এবং ওই সময় কিন্তু উনাকে নিয়ে নানা আওয়ামী লীগ আমলে উনি এতটাই, যদিও উনি একজন আইজিপি ছিলেন, উনি সরকারের আইজিপি হিসাবে যতটা না ওনার মানে পরিচয় উনি বহন করতেন, তার চেয়ে বেশি পরিচয় বহন করতেন। মনে হতো যেন একটা দলীয় একজন মানুষ হিসাবে, একজন হিসাবে ওনাকে ভাবা হতো। এই পারসেপশনটা তেমনই ছিল। এবং নানা ওই সময় তো আপনি জানেন যে গণমাধ্যমের অনেক যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল, অনেক কিছু প্রকাশ করা সম্ভব ছিল না। তারপরেও কিছু কিছু জিনিস প্রকাশিত হয়েছে এবং পরবর্তী, এবং আওয়ামী লীগ আমলে কিন্তু উনি দেশ ত্যাগ বলেছে এমনটাই ধারণা। এখন যে আপনি যেটা আমাকে বললেন যে দুবাইতে উনি বিভিন্ন সময় বিভিন্ন শোনা যেত যে বিভিন্ন সময় বিভিন্ন দেশে উনি আত্মগোপন করে ছিলেন, এখন শেষ পর্যন্ত আজকে ধরা পড়েছে। এবং এই নিয়ে সরকারি ভাষ্য আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওনাকে দ্রুত ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। এটা আমরা জানি যে দেখেন কতগুলি বিষয় দাঁড়িয়ে যায়, এবং উনি যখন দেশে ফিরিয়ে আনা হবে তখন ওনার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে বা আরও হয়তো মামলা হবে, সেগুলোর ওনাকে মুখোমুখি হতে হবে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন। বেনজির আহমেদ বাংলাদেশের এমন অনেক কিছুর ঘটনা ঘটিয়েছেন যে এটা বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা একটা স্বাধীন দেশে বাস করি, 54-55 বছর এই দেশের আপনার বয়স হয়েছে। আপনি দেখেন উনি একজন আইজিপি কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন দেশে বিদেশে। একজন আইজিপি আপনি জানেন যে আমরা অনেক সম্পদের মালিক, এগুলো নানা গণমাধ্যমে এসেছে। এর বাইরে উনি যে কাজগুলি করেছেন, যেগুলো নানা সময় এসেছে, যে ওই সময় যে হত্যা, গুম, খুন এসব যে ছিল, এগুলোর সঙ্গে ওনার সংশ্লিষ্টতা রয়েছে। তো এই যে এটা যদি বলতে যেতে অনেকক্ষণ বলতে হবে, এটা বলার বিষয় না। কথাটা হচ্ছে এটা বাংলাদেশের মানুষ জানে যে বেনজির আহমদ কী ধরনের একটা চরিত্র ছিলেন। তো এটা তো আসলে উনি একজন সরকারি কর্মকর্তা হয়ে এই ধরনের ভূমিকা অবতীর্ণ হলেন, এটা তো বাংলাদেশের আমি বলবো যে রাজনীতিক ইতিহাসেও এটা বিভিন্ন সময় আপনার কোটেড হবে। এটা থেকে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন, তাকে ফিরিয়ে আনার পরে উনি বিচারের সম্মুখীন হবেন। এটা আমরা বাংলাদেশের মানুষ, একজন নাগরিক, আমরা চাইব। কারণ ন্যায় বিচারটা হোক, জাস্টিসটা হোক, উনি যেসব কর্মকাণ্ড করেছেন সেগুলোর বিচার হোক। তাহলে তো বিচারহীনতার যে সংস্কৃতির কথা আমরা মাঝে মাঝে বলি, সেটাই হবে। বিচার তো উনি মুখোমুখি হতেই হবে। এখন আনার যে প্রক্রিয়াটা, সেটা নিয়ে এখনও হয়তো পুরোপুরি বলার খুব ডিফিকাল্ট যে কোন সময়ের মধ্যে আনতে পারবেন। আরও আজকে তো মাত্র স্বরাষ্ট্রমন্ত্রী কিছু কথা বলেছেন। আমার ধারণা এই বিষয়ে আমরা আরও আগামী কয়েকদিনে বেশ অনেকগুলি কথা শুনতে পাবো। তবে আমরা চাইবো যে দ্রুততম সময়ের মধ্যে যেই আমরা জানি যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে নানা ধরনের এক্সট্রাডিশন ট্রিটি থাকে, আনার কতগুলি বিষয় থাকে। এর পরে আপনার মনে করেন যে যেই দেশে আছে সেই দেশেরও একটা সদিচ্ছা থাকার ব্যাপার থাকে, আপনি জানেন। তো সব মিলিয়ে উনি দেশে যত দ্রুত আসবেন, আমার মনে বাংলাদেশের মানুষ চাইবেন যে উনি যেসব কর্মকাণ্ড করেছেন সেই বিচারগুলি হোক, এবং বিচারের মাধ্যমে এদেশে একটা উদাহরণ সৃষ্টি হোক যে যে ধরনের কর্মকাণ্ড উনি করেছেন, এই ধরনের কর্মকাণ্ড করলে এই ধরনের বিচার হয়। এবং তাহলে সমাজে যে আমরা যে মাঝে মাঝে এর আগে যে অস্থিরতা দেখি সমাজে, যে আপনার বিচারহীনতার যে বিষয়গুলো দেখি, সেগুলো থেকে বাংলাদেশ কিছুটা হলেও মুক্ত হবে। অবশ্যই। আমাদের সাথে অন্যান্য অতিথিরাও দর্শক যুক্ত হয়েছেন। সালাউদ্দিন আইবি, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে সাবেক যে আইজিপিকে বেনজির আহমেদকে গ্রেফতার করা হলো, আমরা তো সবাই চাই, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যে সংসদেও বলেছেন যে দ্রুততার সাথে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। কিন্তু যে বিষয়টি আসলে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে অতীতে এর আগে আরও বেশ কয়েকজন আসামিকে
এভাবে গ্রেফতার করা হলেও, বিশেষ করে নিশ্চয়ই মনে আছে একজন বেশ স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান নামের একজন ছিলেন, এর পাশাপাশি হচ্ছে আরও জিসান ছিলেন, এরকম শিশু সন্ত্রাসী, তাদেরকেও গ্রেফতারের বিষয়ে যখন আলোচনা হয়েছে তখন আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের নাগরিকত্ব কোন দেশের সেই জটিলতায় তাদেরকে গ্রেফতারও যেমন করা যায়নি এবং একই সাথে বিচারের আওতায় আনা যায়নি। এই জায়গায় আপনি কতটা আশাবাদী যে বেনজির আহমেদের ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা আমাদেরকে দেখতে হবে না? এখানে দুটি জিনিস, একটি হলো সরকার যদি আজকে সংসদে ৩০০ বিধিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এইটা যদি সত্য হয়ে থাকে এবং এই বক্তব্যের মধ্যে যদি কোনো মিশেল না থাকে, আমার কাছে মনে হয় এটা বাস্তবায়ন করা সম্ভব। এখানে বক্তব্যে স্পষ্ট বলেছেন যে তাকে বাংলাদেশ সরকারের রিকোয়েস্টের ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। তার মানে হলো দুবাইয়ের যে কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করেছে, এই গ্রেফতারের অথরিটিটা, এই গ্রেফতারের আইনগত বৈধতা বাংলাদেশ সরকারের মাধ্যমে তারা পেয়েছে, যে কারণে বাংলাদেশ সরকারের কাছেই তাদের হস্তান্তর করাটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া মনে করি, যেহেতু বাংলাদেশ সরকারের রিকোয়েস্টে তারা করেছে। দ্বিতীয়ত হলো যে সরকার আজকে ৩০০ বিবৃতিতে এটাও বলেছেন যে ইতিমধ্যেই ৩০ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে যে অ্যাক্রিডিটেশন রিকোয়েস্ট পাঠানোর কথা, সেই রিকোয়েস্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। সুতরাং যদি পাঠানো হয়ে থাকে এবং তারা তাদের এই প্রক্রিয়াকে আমি মনে করি যে বৈধ হিসেবে অনুমোদন দেয়, আবুধাবি মানে আমিরাতের মানে কর্তৃপক্ষ যারা আছেন তাদের আইনগত কোনো জটিলতা না থাকে, তাহলে আশা করা যায় দ্রুতই তাকে ফিরিয়ে নিয়ে আসেন। এক্ষেত্রে আমি বলবো দুটো জিনিস এখনো আমাদের জন্য খুব ক্রুশিয়াল রয়ে গেছে। একটা হলো সরকারের সদিচ্ছা, আরেকটা হলো দেখুন সে যিনি গ্রেফতার হয়েছেন তিনি কিন্তু ছোটখাটো মানুষ না, তিনি বাংলাদেশ পুলিশের প্রধান ছিলেন এবং বেশ ইনফ্লুয়েন্সিয়াল একজন পার্সন। তার আন্তর্জাতিক নানা ধরনের রয়েছে, সেই জায়গা থেকে তিনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন তারও কিছু বিষয় রয়েছে। একই সাথে ফেসিস্টরা যারা রয়েছেন তাদের একেবারে খুব ঘনিষ্ঠ সঙ্গী তারা ছিল, সেই হিসেবে তারাও হয়তো তাকে মানে চাইবে না যে সে দেশে ফিরে আসুক, বিচারের আওতায় আসুক, বিচারের আওতায় এসে তাদের সেই সময় অপকর্মের সাক্ষী হিসেবে তারা জাতির সামনে সে কিছু উপস্থাপন করুক। এই চ্যালেঞ্জগুলো সরকারকে কিন্তু ফেস করতে হবে। আমরা সেই চ্যালেঞ্জগুলো কেমন করে সরকার, আমরা ফিরবো, আলোচনায় আমরা থাকবো, তবে চ্যালেঞ্জগুলো কেমন করে সরকার মোকাবেলা করবে সেটি আমরা একটু জানবো। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে সেই প্রশ্ন যে এই চ্যালেঞ্জগুলো আপনারা কিভাবে মোকাবেলা করবেন। আর একটি প্রশ্ন সেটি হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের কি বন্দি বিনিময় চুক্তি আছে, মানে আমরা কি এই প্রক্রিয়াটাকে নিয়ে আসতে পারি? প্রথমত হচ্ছে যে আজকে জাতীয় সংসদে আমাদের সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে জাতীয় সংসদকে অবহিত করেছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা সংযুক্ত আরব আমিরাতের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষই তারা বাংলাদেশকে আগে অবহিত করেছেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করার জন্যে বাংলাদেশ সরকার ইন্টারপোলের আশ্রয় নিয়েছিলেন এবং ইন্টারপোলের পক্ষ থেকে রেড ওয়ারেন্ট জারি করা হয়েছিল এবং তারই ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত সরকার বেনজির আহমেদকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারকে অবহিত করেছেন এবং ইতিমধ্যে তাকে বাংলাদেশে ফেরত আনবার জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কাজ শুরু করেছে। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তিও আছে। আমরা আশা করি যে ৩০ দিনের মধ্যেই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং বাংলাদেশের কাছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের কাছে তাকে হস্তান্তর
করবে আমরা আশা করছি। এ নিয়ে কোনো সন্দেহ আপনার কিংবা বাংলাদেশ সরকারের তাকে ফিরিয়ে আনবার ব্যাপারে বাংলাদেশ সরকারের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ করবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। সব কিছুতেই সন্দেহ করতে হবে এবং সব কিছুতেই আপনার সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করতে হবে, এটা কোনো ভালো প্র্যাকটিস না। সত্যি হচ্ছে এই, বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন, গ্রেপ্তার অবস্থায় আছেন, এবং সত্যি হলো এই বাংলাদেশকে তারা অবহিত করেছেন। সত্যি হলো এই ইতিমধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। সত্যি হলো এই যে আগামী 30 দিনের মধ্যেই বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের কাছে ফেরত দেবে। এটা কি সংযুক্ত আরব আমিরাত থেকে জানানো হয়েছে বাংলাদেশকে 30 দিনের মধ্যে? জানানো হয় নাই, কিন্তু আপনার 30 দিনের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। আচ্ছা, মুস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে একটু জানতে চাই, আমাদের আরেকজন অতিথি যেমনটা বলছিলেন যে বেনজির আহমেদকে শুধু গ্রেফতার না, তার সাথে তার যে আন্তর্জাতিক যে সম্পর্ক, কারণ উনি দেশের বাইরে গিয়েছেন এবং বিভিন্ন দেশের নাম শোনা গেছে অবস্থানের, অস্ট্রেলিয়া থেকে শুরু করে এখন যেমন শোনা যাচ্ছে লন্ডন থেকে তিনি হচ্ছে পর্তুগাল যাওয়ার পথে সম্ভবত দুবাইতে তিনি সেখানে ট্রানজিটে ধরা পড়েছেন ইমিগ্রেশনে, এরকম নানা খবর আছে। এবং একই সাথে তার কাছে বাংলাদেশের পাশাপাশি পর্তুগালের পাসপোর্টও আছে। এই বাস্তবতায় তার ধারণা তো করাই যে তার বেশ কিছু আন্তর্জাতিক হয়তো সম্পর্ক আছে বিভিন্ন জায়গায়, সেটি কিভাবে বাংলাদেশ সরকার মোকাবেলা করবে? না, বাংলাদেশ সরকারকে তো এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই তাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। তার বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট, খুনের অসংখ্য অভিযোগ আছে এবং বিগত 17 বছরে ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখা, বাংলাদেশে জোর জবরদস্তিমূলক শাসন অব্যাহত রাখা, বাংলাদেশে খুন, গুম এবং নির্বিচারে আপনার হত্যাকাণ্ড সংগঠিত করা, মামলা মোকদ্দমা, জেল জুলুম দিয়ে রাজনৈতিক দল এবং নেতা কর্মীদেরকে হয়রানি করার অসংখ্য অভিযোগে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ। ফলে বাংলাদেশ সরকারের অনুরোধে, বাংলাদেশ পুলিশের অনুরোধে ইন্টারপোলের মাধ্যমে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল, সেই ইন্টারপোলের সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই কিন্তু সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাকে সংশ্লিষ্ট দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা গ্রেপ্তার করেছে এবং বেনজির তাদের হেফাজতে আছেন। তো বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র দপ্তর এবং স্বরাষ্ট্র বিভাগের সাথে আলাপ আলোচনা শুরু করেছে এবং বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করা হয়েছে যে দ্রুত তাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার জন্য। নানা আইনি জটিলতা থাকতে পারে এবং সকল আইনি জটিলতা এটাকে মোকাবেলা করে, নিরসন করে বেনজির আহমেদকে আমরা চাই এবং বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। সালাউদ্দিন আইয়ুবী, আপনার যদি এই বিষয়ে কোনো যুক্ত করার থাকে করতে পারেন, না হলে আমরা অন্য আরেকটি বিষয়ে যাব আলোচনা। আমি একটু যুক্ত করতে চাই। দেখুন, আমি সদিচ্ছার কথা কেন বলেছি, আমরা একেবারে মন থেকে প্রত্যাশা করি এবং দেশবাসী প্রত্যাশা করে এই ধরনের ক্রিমিনালদের দেশে ফিরিয়ে নিয়ে আসার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং বিচারিক ব্যবস্থার মধ্য দিয়ে সত্যিকার বিচার হোক। সমস্যা হলো, দেখুন, বাংলাদেশে কোনো বিচার পাইতে হলে যে আইনি জটিলতার মধ্যে পড়তে হয়, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার বেশ কয়েকদিনের অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন কারাগারে ছিলাম, প্রায় শতাধিক মামলা ছিল, সব মিলে এটা বুঝি। সেক্ষেত্রে দেখেন, সেই দেশের আইন এই বিষয়টাকে অ্যালাউ করে কিনা, এটাকে ডুয়াল ক্রিমিনালিটি বলে, যে
যে একটা বাংলাদেশে ক্রাইম একই জিনিস সেই দেশে আসলে মানে ক্রাইম কিনা, এই ইস্যুটা খুব বড় একটা ফ্যাক্ট। এটা বাংলাদেশ সরকার কিভাবে ম্যানেজ করবেন, যাকে দিয়ে ম্যানেজ করাবেন তাকে আসলে সেইভাবে করতে হবে, সদিচ্ছার মধ্যে দিয়ে করতে হবে। কোনো ধরনের দুর্বলতা থাকলে এটাকে বড় ইফেক্ট হয়ে দাঁড়াবে সেখানে। পরিচয়পত্র শনাক্ত করা, পরিচয়পত্র আপনি ইতিমধ্যে বলেছেন যে তার কাছে পর্তুগালের পাসপোর্ট আছে, সে যদি পর্তুগাল দাবি করে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তিনি গ্রেফতার হতে পারেন কিনা একটা প্রশ্ন তৈরি হয়। এক্ষেত্রে এখানে একটা বড় ইস্যু হলো গ্রহণযোগ্য অনুবাদ। এটা মানে সে দেশের আদালত আরবি ভাষাভাষী, বাংলাদেশের বা ইন্টারন্যাশনালি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড সেটা অনুবাদের ক্ষেত্রে অনেকগুলো ক্রাইম দেখা গেছে যে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে অনুবাদটা আসলে আদালত করেনি। কূটনৈতিক তৎপরতা এটাকে মেজর ইস্যু। তৎপরতাটা কতটুকু চলবে, আমলাতান্ত্রিকতার মধ্য দিয়ে আমরা দেখি যে অনেক সময় কূটনৈতিক তৎপরতার অভাবে বলেন বাংলাদেশের নানান জটিলতার কারণে এটা একটু পিছিয়ে যেতে পারে। মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতা, যিনি বা যে কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ বলেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা সরকারের যে পক্ষ কাগজগুলো দিবেন তাদেরকে বায়াস করা, সে নানাভাবে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতে থাকবে। কিন্তু সর্বশেষ দেখেন রেড নোটিশের মাধ্যমে সে গ্রেফতার হয়েছে। রেড নোটিশের ইন্টারপোলের সদস্য দেশগুলোর একটা অনুরোধ, এটা কিন্তু গ্রেফতারি পড়ো না, একটা অনুরোধ পত্র। এই অনুরোধ পত্রের মানে মেজর ইস্যু হলো সাময়িক গ্রেফতার এবং যাচাই বাছাই করার প্রক্রিয়া। এই সাময়িক গ্রেফতার বা যাচাই বাছাই করার মধ্য দিয়ে যদি বাংলাদেশ সরকারের দুর্বলতা প্রকাশিত হয়, বাংলাদেশ সরকার কোনো কারণে ফেল করে, তাহলে দেখা যাবে তিনি আসলে এখান থেকে ছাড়া পেয়ে যাওয়ার খুব বেশি অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি মনে করি যে যেহেতু সরকার সদিচ্ছার মধ্য দিয়ে এটাকে সংসদ পর্যন্ত নিয়ে এসেছে, খুব শক্তভাবে উপস্থাপন করেছে, আমার বিশ্বাস সরকার এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে এটাকে ডিল করবে এবং নথিপত্র সহ যত ইস্যুগুলো তৎপরতা বলি, ডুয়াল ক্রিমিনালিটি বলি, এই ইস্যুগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করবে এবং এই এত বড় একজন ক্রিমিনালকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের যে ব্যবস্থা সেটা নিশ্চিত করবে, এটাই আমরা প্রত্যাশা করি। এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই তার জন্য আমরাও একটু হয়তো মাত্রই তো ঘটনা ঘটলো, আমরা সময় দেই সরকারের এই যে কূটনৈতিক যে আলোচনা চলবে সেটি আসলে কতদূর এগোয় আমরা নিশ্চয়ই আমরা দেখতে পাবো। যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আসলে আলোচনা করতে চাই সালাউদ্দিন আইয়ুবী, সেটা হচ্ছে আপনাদের যে একজন কুমিল্লার বহিষ্কৃত নেতা জিসান, তিনি এখন কোথায়? দেখুন, তিনি সরকারের বক্তব্য অনুযায়ী তিনি নিজে আত্মগোপনে ছিলেন, কিন্তু আপনারা জানেন কিনা জানি না, তিনি সরকার এই কথা বলার পর থেকে কোথায় আছেন, কিভাবে আছেন, এই তথ্য তার পরিবার, তার বন্ধু বান্ধব, এমনকি তার সংগঠন ইসলামী ছাত্র সংঘ সব কাউকে জানতে দেওয়া হয়। একাধিকবার ছাত্র শিবিরের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে যাওয়া হয়েছে জানার জন্য যে কোনো মানে ক্রিমিনালকে গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হয়, 24 ঘন্টার মধ্যে তার আইনজীবীর সাথে সাক্ষাতের সুযোগ দিতে হয়। এই কাজগুলো কিন্তু সরকার এই সুযোগগুলো এখন দিচ্ছে না। সুতরাং এটা বলার মানে আমরা সদুত্তরের কোনো সুযোগ পাচ্ছি না যে সে কোথায় আছে, কিভাবে আছে, তার ব্যাপারে যে এলিগেশন গুলো আনা হয়েছে, মিডিয়াতে প্রকাশিত হয়েছে, এটা যাচাই করার কোনো সুযোগ কিন্তু এখন আমরা পাইনি। আরেকটা রহস্যজনক বিষয় হলো, যিনি আসলে অপরাধী না, যিনি আসলে ভিকটিম, তাকে বলা হচ্ছে ভিকটিম, যে মেয়ের ব্যাপারে অভিযোগ করা হচ্ছে, সেই মেয়ে এবং তার পরিবারের সদস্যদের সাথেও কারোর সাথে কথা বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে, মানে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছে, কোনো সুযোগ দেওয়া হচ্ছে। এটার মধ্যে একটা রহস্যজনক বিষয় রয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো যে তাদের সাথে কথা বলতে না পারার কারণে তাদের অবস্থান বা তাদের এখন কিন্তু বিভিন্ন গণমাধ্যম তো এর মধ্যে বলছেন যে পুলিশের পাহারায় তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। ধন্যবাদ, আমরা তো মেডিকেলের চিকিৎসার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো, কিন্তু এটা কি মানে আসলে স্বাভাবিক নয় যে তিনি যদি হাসপাতালে থাকেন তার আইনজীবী তার সাথে দেখা করতে পারবে? এটা তো মানে অ্যাকর্ডিং টু ল ইটস অ্যালাউড, এটা সুযোগ আছে। আমি হাসপাতালে ছিলাম অসুস্থ হয়ে, আমার সাথে আমার আইনজীবী দেখা করেছে, সুতরাং এটা অ্যালাউড, আদালত কোর্ট অ্যালাউ করে, কিন্তু কেন সরকার অ্যালাউ করছে না আমি তো জানি না। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনারা কেন হচ্ছে বিষয়টি এত সহজ করে দিচ্ছেন না? না, আপনার জিসানের পক্ষ কেন অবলম্বন করতে হবে এটা আমার কাছে বোধগম্য না। জিসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, জিসান দর্শনের সাথে জড়িত, জিসান ভ্রূণ হত্যার অভিযুক্ত, জিসান আপনার এই অভিযোগ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা থেকে আত্মগোপনের আপনার নাটক সাজিয়েছিলেন, এটা সত্য। জিসান পুলিশের
হেফাজতে মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছেন, জিসান মুখ খুলছেন না, এটাও সত্য। আমি মনে করি যে জিসানের বিরুদ্ধে যে অভিযোগটা উত্থাপিত হয়েছে এবং যে অভিযোগে জিসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, আপনার এই জিসানের পক্ষ অবলম্বন করা কিংবা জিসানকে আপনার সেভ করার কোনো চেষ্টা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল কিংবা সংগঠনের পক্ষ থেকে থাকা উচিত না। অবশ্যই আপনার প্রয়োজনীয় আইনি সহায়তা এটা থাকতে হবে এবং একই সাথে আপনার জিসানের বক্তব্য জানবার আপনার এবং বক্তব্য ও পেশ করবার সুযোগ থাকতে হবে এবং ভিকটিম ওই মহিলা তার বক্তব্য, তার পরিবারের বক্তব্য, সেই বক্তব্য জানবার শুনবার সুযোগ এটা থাকতে হবে। আমি আশা করি যে আজকে যেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অভিযোগের একটা স্বচ্ছ সুষ্ঠু তদন্ত এটা অনুষ্ঠিত হবে, সম্পন্ন হবে এবং তার ভিত্তিতেই এই ধর্ষণ এবং ভ্রূণ হত্যার যে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনিত হয়েছে, এই অভিযোগের জন্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার দৃষ্টান্তমূলক শাস্তি বর্তমান সরকার নিশ্চিত করবে। থাকবে। কামরুদ্দিন সবুজ, আমরা গণমাধ্যমগুলোতে বিভিন্ন খবরে দেখছিলাম যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন। আমরা দেখেছি যে খুলনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ থেকে শুরু করে সেখানে দখলদারি হোক, সেখানে আমরা দেখছি যে বিরোধী দলের অনেকেই এক ধরনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে হত্যার শিকার হয়েছেন। আপনার দৃষ্টিতে কি মনে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে এখন কি অবনতির দিকে যাচ্ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? না, সেটা না। বিষয়টা হচ্ছে যে যে হত্যাকাণ্ডের কথা বললেন, যুবদল বা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা, এটা তো যে কোনো হত্যাকাণ্ডই তো নিন্দনীয় এবং দুঃখজনক। এখন কথাটা হচ্ছে গণমাধ্যমে নানা কথা আসছে, আধিপত্য বিস্তারের কথা, কিন্তু এই হত্যাকাণ্ডগুলি আসলে সত্যিকার অর্থে অভিযোগ উত্থাপিত হচ্ছে, মানে কে করছে, আরও কি কি কারণ আছে সেগুলো এখনও স্পষ্ট হয় নাই, কারণ এগুলো অভিযোগ আকারেই আছে। কাজেই এগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমার মনে মন্তব্য করা খুব মুশকিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা, যেটা বললেন যে কিছু কিছু ঘটনা হয়তো ঘটছে, কোনোটাই কাম্য নয়, কিন্তু আমি মনে করি যে সরকার নিশ্চয়ই এগুলো নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষার জন্য উদ্যোগ নিচ্ছেন এবং নেবেন এবং সচেষ্ট আছেন এবং এগুলো সরকারের বক্তব্যও আছে, আপনারা জানেন আপনি তো। এবং যারা মারা গেছে, যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এটা কিন্তু সরকারি দলেরই আপনার লোকজন। তো কাজেই সেক্ষেত্রেও রাজনৈতিকভাবেও যদি আপনি দেখেন, সেখানেও তো সরকারের মানে পার্টি হিসেবে যেই সরকার এখন ক্ষমতায় আছে তাদের কতগুলো নিশ্চয়ই চিন্তাভাবনা আছে। তো দুটো মিলিয়ে আমার মনে হয় যে ট্রুথ উইল কাম আউট এবং এগুলার মানে বিচার হবে এবং এগুলা বন্ধ হবে, আমি এতটুকু আশা করি আর কি। সেটি হয়তো আমরাও আশা করি, কিন্তু এই ঘটনার মাঝেই যদি আমরা একটু দেখি যে যশোরের মনিরামপুরে মানে মাটি খননের টাকা ভাগাভাগি নিয়ে এরই মধ্যে টেন্ডারবাজি সহ বেশ কিছু এরকম বিতর্ক কাজের জন্য জামায়াতের 3 নেতার পদ কিন্তু স্থগিত করা হয়েছে। আমরা এতদিন বিরোধী দলের পক্ষ থেকে শুনে আসতাম যে সরকারি দলের লোকজনরা চাঁদাবাজি বা টেন্ডারবাজি করে বেড়াচ্ছে, কিন্তু এবার ঘটনা আমরা দেখছি যে জামায়াতের 3 নেতার টেন্ডারবাজি সহ নানা কর্মকাণ্ডের জন্য তাদের পদ স্থগিত করেছে জামায়াত। সালাউদ্দিন আইয়ুবী। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি মানে আজকে যে ঘটনার কথা বলেছেন, এটা কোথায় ঘটেছে এই তথ্য আমার কাছে নাই। এটা যশোরের মনিরামপুরের ঘটনা। আপনি বলার পরে আমি গুগলেও সার্চ দিলাম, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। আমার যদি জানা থাকে তাহলে আমি তো কথা বলতে পারতাম। সমকাল পত্রিকায় আছে, গণমাধ্যমে এসেছে। হ্যাঁ, গণমাধ্যমে এসেছে। সমকাল পত্রিকা আপনি দেখতে পারেন। জি, আমার কথাটা আসলে আমি হয়তো মানে জি জি,
মানে এই অভিযোগটি তাহলে কি, মানে আমরা যখন দেখতাম যে আপনারা বলেন যে এই টেন্ডারবাজি বা দখলদারি রাজনীতিটি করে হচ্ছে বিএনপি নেতাকর্মীরা, এখন তো এই ধরনের আচরণ আপনাদের নেতাকর্মীরাও তো করছে। দেখুন, আপনি যেভাবে যার জন্য বললেন আপনারা যে ব্যবস্থাও কিন্তু নিয়েছেন এই 3 নেতার বিরুদ্ধে। ঢালাও ভাবে এটা বলার সুযোগ নেই, ঢালাও ভাবে বিএনপির ব্যাপারে বলার সুযোগ নেই, জামাতের ব্যাপারে বলার সুযোগ নেই। অন্যায়কারী যারা থাকবে তাদের আসলে কোনো দল নাই। তারা খবর নিয়ে দেখবেন যে জামাতের হয়তো নির্বাচন করেছে বা জামাতের সাথে উঠা বসা হয়তো আছে, এই জায়গায় থেকে অনেকে অনেক সময় বলার চেষ্টা করে যে জামাতের নেতা। সেক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে এরকম দেখবেন, অন্যায়কারী যারা বিএনপির একটা ছবি, এক নেতার সাথে একটা ছবি তুলে সে এই ছবি দিয়ে বিভিন্ন অন্যায় করে বেড়ায়, পরবর্তীতে খবর আসে বিএনপির নেতা এরকম ঘটনা করেছে। অন্যায়কারীদের আসলে সেরকম মানে আপনি দেখবেন যে এত দলের সম্পৃক্তি প্রয়োজন হয় না, তার দলকে কাজে লাগায়। দ্বিতীয় কথা হলো, যদি জামাত ইসলামী কেউ করে থাকে, আমি এটা অস্বীকার করছি না যে জামাতে কেউ করতেই পারে, জামাতে কেউ করে থাকলে তার বিচার আওতায় হবে। যেহেতু জামাত এখন বিরোধী দলে আছে, সরকারি দলের সুবর্ণ সুযোগ আছে তাকে এক্ষুনি গ্রেফতার করে বিচার আওতায় নিয়ে আসা, সুতরাং বিচার করবে। এটা তো আমাদের কোনো মানে আমি মনে করি না কোনো জামাতের নেতার বা কোনো ব্যক্তির বা দলের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ বা কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে। নিঃসন্দেহে তারা বিচারের আওতায় আসবে। যদি প্রমাণিত হয় তাদের শাস্তি হবে, যদি প্রমাণিত না হয় তখন বিষয়টা সব জাতির কাছে clear আপনাদের এই 3 নেতার পদ স্থগিত করা হয়েছে, মানে তাহলে তো স্থগিত করার বিষয়টি নিশ্চয়ই প্রমাণিত হওয়ার কারণেই নিশ্চয়ই এই বিষয়টি আপনারা দল থেকে সিদ্ধান্ত নিয়েছেন নাকি? আমি ইতিমধ্যেই বলেছি জানি না, সুতরাং আমার উপর আপনি চাপানোর চেষ্টা করাটা তো আমি মনে করি না খুব কোনো সুমতি আছে বলে আমি মনে করি না। আচ্ছা, মোস্তাফিজুর রহমান বাবুল, না, উনি জানেন, উনি জেনেছেন, কিন্তু উনি আপনার এই আপনার এটা আড়াল করবার চেষ্টা করছেন, না জানার ভান করছেন। এটা আমি জানবেন না কেন? আপনার জাতীয় সংবাদ মাধ্যমে গুগলে সার্চ দিলাম, এটা দেখা যায়। আপনি কি করে জানেন যে আমি জানি? এটা মেইনস্ট্রিম মিডিয়াতে আসছে। আমি জানি এটা কোন লজিক আছে? আপনার বক্তব্যটা ঠিক আছে, মেইনস্ট্রিম মিডিয়াতে আসছে। আমি তো বললাম মেইনস্ট্রিম মিডিয়াতে গেলে আপনি পাবেন, মেইনস্ট্রিম মিডিয়াতে গেলে আপনি পাবেন। আমি কিন্তু আমি বলি, আমি শেষ করি। তর্কে জড়াবেন না, আমি শেষ করি, তারপর আপনি বলেন। তর্কে জড়াবেন না প্লিজ, তর্কে জড়াবেন না। আমি শেষ করি, তারপর আপনি বলেন। আমি বলি মেইনস্ট্রিম মিডিয়াতে আছে, আপনি মেইনস্ট্রিম মিডিয়াতে যাবেন। আমি কি মেইনস্ট্রিম মিডিয়াতে আজকে সারা দিন ছিলাম? না, যেমন ধরেন যে আপনার আজকে আপনার ওই বক্তব্যটা সঠিক ছিল। আপনার ওই বক্তব্যটা সঠিক ছিল যে জামাতের সাথে সম্পর্কিত কেউ না কেউ আপনার অপকর্মে জড়িত হতে পারে না, এমনটা তো আপনি বলছেন না, দাবি করছেন না। জামাতের সাথে সম্পর্কিত কেউ না কেউ কোথাও না কোথাও কোনো দুষ্কর্মের সাথে, অপকর্মের সাথে জড়িত হতে পারে, এবং তার বিরুদ্ধে জামাত দলীয় ব্যবস্থা গ্রহণ করবে, তার বিরুদ্ধে আপনার আইনি ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে। তার বিপক্ষে তো আপনারা না। সারা বাংলাদেশে আপনার বাংলাদেশ নানা অপরাধ সংঘটিত হচ্ছে, নানা দুষ্কর্ম সংঘটিত হচ্ছে, খুন ধর্ষণের নানা ঘটনা সংঘটিত হচ্ছে, কোথাও নানা রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, যেমন জিসানের বেলায় পাওয়া গেছে, যেমন মনিরামপুরে পাওয়া গেছে, যেমন আবার চট্টগ্রামে আপনার খুন খারাপি হচ্ছে। সেই খুন খারাপির ঘটনায় বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের আপনার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। ফলে আমরা কি চাই? আমরা চাই যে আমরা সারা বাংলাদেশটাকে আমরা একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই, আমরা আইনের শাসন চাই, আমরা নিরাপদ বাংলাদেশ চাই। আমরা খুন ধর্ষণ মুক্ত, রাহাজানি মুক্ত, ব্যভিচার মুক্ত, অনাচার মুক্ত বাংলাদেশ আপনারাও চান, আমরাও চাই। সে কারণে যেখানেই যারা যেই দলের ছত্রছায়াই হোক না কেন, যারা অপরাধ সংগঠিত করছে, নানা দুষ্কর্মে জড়িত হচ্ছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, আপনার আধিপত্য বিস্তারের যারা আপনার খুন খারাপিতে জড়িয়ে পড়ছে, তাদের বিরুদ্ধে আপনার শক্ত আইনি ব্যবস্থা, শক্ত পুলিশি ব্যবস্থা এবং শক্ত আপনার একটা বিচারিক ব্যবস্থা তো আমরা চাই। এবং সে কারণেই আজকে চট্টগ্রামে যা ঘটছে আমরা তা সমর্থন করব না, এবং চট্টগ্রামে এই ঘটনার আমরা অবসান চাই, এবং এই ঘটনার সাথে যারা জড়িত
তাদের তাদের আশু গ্রেপ্তার চাই, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং জিসানের কিন্তু বিরুদ্ধে যে অভিযোগটা মোস্তাফিজুর উত্থাপিত রহমান হয়েছে, বাবুল, আমরা বিভিন্ন সময়ে এই যে গত কয়েক যদি ঘটনাগুলো একটু নজর দেই, সেখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হত্যার শিকার হচ্ছেন তাদের আরেক পক্ষের, অর্থাৎ অন্য আরেক দলের অথবা তার সংগঠনের অন্য নেতার মাধ্যমে, অর্থাৎ আধিপত্য এবং একই সাথে দখলবাজির যে বিষয়টি বারবার বিএনপির দিকে আঙ্গুল তোলে বিরোধী দল, সেটি কিন্তু দিনকে দিন কিছুটা হলেও কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, যে ভিতরে বিশৃঙ্খলা দলের ভিতরে থাকার কারণে এই হত্যার শিকারটি বিএনপির দলের নেতাকর্মীদের বেশি হতে হচ্ছে। না, আপনার সারা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার এই বিচ্ছিন্নভাবে আপনার কোথাও কোথাও এ ধরনের আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এবং এই আপনার বিএনপির অভ্যন্তরীণ আপনার দ্বন্দ্ব সংঘাতের জেরে বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো না কোনো পর্যায়ের আপনার আপনার নেতা কর্মীরা তারা হত্যাকাণ্ডের শিকার পর্যন্ত হচ্ছে। এখন আমার বক্তব্যটা হচ্ছে যে এই ঘটনাগুলোকে আপনার ছোট করে দেখবার কোনো সুযোগ নাই, এই ঘটনাগুলোকে আমলে না নেওয়ার কোনো সুযোগ নাই, ঘটনাগুলোকে আমলে নিতে হবে। ঘটনাগুলোকে আমলে নিয়ে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে আপনার আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তার করতে হবে, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে আইনের শাসন কায়েম করবার জন্যই, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং নিরাপদ বাংলাদেশ কায়েম করবার জন্য খুবই জরুরি। এবং আমাদের দলের পক্ষ থেকেও যারা দুষ্কর্মের সাথে জড়িত হয় কিংবা দুষ্কর্মের অভিযোগে যারা অভিযুক্ত হয় তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের দলের পক্ষ থেকেও কিন্তু সর্বোচ্চ সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে, এখনো গ্রহণ করা হচ্ছে, সামনেও গ্রহণ করা হবে। দল কখনই কোনো আপনার সন্ত্রাসী, কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় আপনার দেয় নাই এবং প্রশ্রয় দিবেও না। তাদের চাঁদাবাজির অভিযোগ যদি কারোর বিরুদ্ধে উত্থাপিত হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ যদি কারোর বিরুদ্ধে উত্থাপিত হয়, আধিপত্য বিস্তারের অভিযোগ যদি কারোর বিরুদ্ধে উত্থাপিত হয়, সেই ক্ষেত্রে বিএনপি তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে শক্ত এবং আপনি কি এই জিনিসটা দেখেন কিনা যে বিএনপির ভিতরে এই যে দলের নিয়ন্ত্রণটি আসলে তারা করতে পারছে? দেখুন, এটা কোনো মেশিন না যে এক সুইচে একই রকম কাজ করবে। কোথাও কোথাও দেখবেন যে বিএনপির কোনো কমিটি খুব ভালো পারফর্ম করছে, আবার কোথাও কোথাও নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল আছে, খুব স্বাভাবিক। এটা কিন্তু একেবারে অস্বাভাবিক। একটা মানুষের দল হিসেবে মানবিক যে দুর্বলতা, এটাকে মেনে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। একেবারে ফেরেস্তার মতো চিন্তা করার কোনো সুযোগ আমি মনে করি না। যেমন চট্টগ্রামের ঘটনা ঘটেছে গত 28 ফেব্রুয়ারি রাজশাহীর চারঘাটে এরশাদ আলী সাহেব নামে এক বিএনপি কর্মীকে নিজেদের কর্মীরা কুপিয়ে হত্যা করেছে। তাই বলে কি আপনি বলবেন যে সারা দেশের কর্মীরা এখন খুনাখুনি করছে? এটা তো বলার সুযোগ নেই। খুব স্বাভাবিকভাবেই এখন আমাদের খুঁজতে হবে এগুলোর সলিউশন। আমি মনে করি যেখানে দলীয় এই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে কেন্দ্রের হস্তক্ষেপটা খুব দ্রুত হওয়া দরকার। কখনো কখনো দেখা যায় কেন্দ্র পর্যন্ত এই গ্রুপিংটা চলে। এই গ্রুপের জায়গাটা যদি নিয়ন্ত্রণ করা না যায়, তখনই কিন্তু এই বড় ধরনের হত্যাকাণ্ডের মতো দুর্ঘটনাগুলো ঘটে। এই দুর্ঘটনা আমি মনে করি উস্কে দেয় হলো অন্যান্য জায়গায় যে বিশৃঙ্খলা, ছোট ছোট বিশৃঙ্খলা রয়েছে, সেগুলো ছুটে দেয় যদি শক্ত হাতে বিচার করা হয়। এক্ষেত্রে একটা জিনিস আপনি দেখবেন, কোন দলের কর্মীর দ্বারা যখন ওই সরকারি দলের কোনো কর্মী খুন হয়, তখন বিচারের ক্ষেত্রে সেই দলের জন্য এবং প্রশাসনের জন্য কষ্ট হয়ে যায় তাকে সত্যি রাখতে বিচারের আওতায় নিয়ে আসাটা। এইটা আমি বলবো, সে বিচারটা যেন দলীয় প্রভাব মুক্ত হয়। বিএনপির কোনো গ্রুপই যেন, অথবা জামাতের কোনো গ্রুপই যেন কোনোভাবে বিচারকে প্রভাবিত করার জন্য চেষ্টা না চায়। তাহলে দেখা যাবে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডগুলো। আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো নিজেদের ভেতরে কি আসলে নিয়ন্ত্রণগুলো রাখতে পারছে? না, প্রথম কথা হচ্ছে যে ঘটনাগুলির কথা আমরা এতক্ষণ শুনলাম দুইজন মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে, এবং আপনি নিজেও বলছেন, এবং কিছু গণমাধ্যমে আসছে, এগুলো কিছু ঘটনা ঘটছে। তো এটা ঢালাওভাবে বলা যাবে না যে
দলের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বা এরকম কিছু না, এরকম টুকটাক ঘটনা ঘটতেই পারে। এবং এত বড় একটা দলের মধ্যে আপনার নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, এবং সেটার সেই নেতৃত্বের প্রতিযোগিতার মানে বহিঃপ্রকাশ হিসাবে অনেক সময় অনেক কিছু মানে আমরা দেখতে পাই, এটা অতীতে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এটাও দেখেছি, এই যা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আপনি দেখেন 5ই আগস্টের পরে 2024-এর এরপরেও অনেকগুলি ঘটনার অবতারণা কিন্তু হয়েছে, আমরা জানি, এগুলো গণমাধ্যমে এসেছে। তখন এই বিএনপির পক্ষ থেকে অনেককে আমরা বহিষ্কার করতে দেখেছি, অনেককে আপনার দল থেকে আপনার সতর্ক করা হয়েছে, শোকজ করা হয়েছে, এবং অনেককেই মানে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো এগুলো তো একটু আমি মনে করি সাংগঠনিকভাবে ভালো উদ্যোগ। নিশ্চয়ই যাদেরকে বহিষ্কার করা হয়েছে বা যাদেরকে শোকজ করা হয়েছে তাদের মধ্যে নিশ্চয়ই দলগতভাবে দলের যে হাইকমান্ড বা দল যারা পরিচালনা করেন তারা এমন কিছু দেখতে পেয়েছেন যে তারা সঠিক কাজ করেননি এবং দলের শৃঙ্খলার মধ্যে নেই, সেই জন্যই তো কাজটা করেছেন। সেটা তো আপনার প্রশংসনীয় উদ্যোগ। এখন যে কাজগুলি হচ্ছে নিশ্চয়ই একটা হলো সরকার, একটা হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিশ্চয়ই এগুলো দেখছেন। যদি ওনারা মনে করেন যে এখানে তাদের নিজের দলের ভিতরে কেউ এই দলের মধ্যে কোন্দল তৈরি করছে বা যেটা দলের জন্য ক্ষতিকর, নিশ্চয়ই সাংগঠনিক ব্যবস্থা নেবেন। কারণ এটা না নিলে তো বিএনপির জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এবং সেটা তো আমরা কিছুদিন আগেও সেই ইনস্ট্যান্স আমরা দেখেছি। তা আমি যেটা বলবো যে এটা দিয়ে কয়েকটা ঘটনা দিয়ে আমরা চাইবো না যে বাংলাদেশে এই ধরনের একটি ঘটনাও হোক, কিন্তু কথাটা হচ্ছে একটা রাজনৈতিক দল, এটা কিন্তু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশে আছে। বহিঃপ্রকাশটা বিভিন্নভাবে হয়, তো বাংলাদেশ কিন্তু এক্সেপশন না। আপনার বাংলাদেশে এখন কিছু ঘটনা ঘটছে, এর অর্থ না যে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বা একদম সব কিছু শেষ হয়ে গেছে, বিষয়টা তা না। আমি যেটা মনে করি যে এত বড় একটি রাজনৈতিক দল, তাদের কতগুলি সাংগঠনিক প্রক্রিয়া আছে, তাদের কতগুলি নজরদারি আছে, সেগুলো নিশ্চয়ই দেখছেন। এটা দেখছেন না বলে তো আমার কাছে মনে হয় না, আমি তাই মনে করি। কিন্তু এই দলীয় কোন্দলগুলোর কারণে আপনার কাছে কি মনে হয় যে ফ্যাসিস্টদের ফিরে আসার কোনো সুযোগ আসলে তৈরি হয়ে যায় কিনা, বা তারা এই সুযোগটা নিতে পারে কিনা? না, এটা একটা ভালো, এটা তো আপনি যেটা বললেন যে এটা ফেসিবাদ আবার ফিরে আসতে পারে না। আপনি যখন একটা বিএনপি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে, এখন তারা যদি কোনোভাবে কোনো জায়গায় কোনো দুর্বলতার সুযোগ তৈরি করে, ইচ্ছায় অনিচ্ছায় হোক, তাহলে তো ফেসিবাদ তো যার কথা বলছে প্রশ্ন করছেন, তারা তো শুধু বিএনপি না, যে কোনো একটা মানে অস্বাভাবিক ঘটনার মধ্যে দিয়ে নিজেদেরকে আবার আপনার সিনে আনার চেষ্টা করবে, সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক। তারা তো বাংলাদেশের, যেহেতু তারা এখন ব্যাকফুটে চলে গেছে রাজনৈতিকভাবে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আমরা সবাই জানি, এবং যেহেতু তো তারা তো চাইবেই, কিন্তু সেইটাও নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে বিএনপি আপনার খেয়াল রাখবেন। কারণ সেটা তো দল হিসাবে বা এবং সরকার হিসাবেও তো বিএনপির জন্য মানে আপনার সমস্যা তৈরি করতে পারে। তো কাজে এটা যারা দেশ পরিচালনা করছেন তারা নিশ্চয়ই এটা দেখছেন। আর এটা তো আপনি যে ফেসিবাদের যে কথা বলছেন, এটা এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি। এখন তো মানে 5ই আগস্টের পরে 2024-এর অনেকগুলি ঘটনা বাংলাদেশে হয়েছে, আমরা জানি, যেগুলো গণমাধ্যমে এসেছে এবং নানা আলোচনাও হয়েছে, টক শোতেও আমরা এসব আলোচনা করেছি। তারা কিন্তু এসবের মধ্যে দিয়ে কিন্তু ইনফিল্ট্রেট করেছে কিন্তু। তো এবং সেগুলো পুলিশের কাছেও আছে, গোয়েন্দা সংস্থার কাছেও সেসব রিপোর্ট টিপোর্ট, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো কাজে সেই বিষয়টা তো এখনও রয়ে গেছে। তাদের হয়তো নেতা নেত্রীরা দেশ থেকে চলে গেছে, পালিয়ে গেছে, কিন্তু তাদের তাদের সমর্থকরা তো রয়ে গেছে। তো সমর্থকরা আপনার এই কোনো অস্বাভাবিক কোনো কিছু যদি পায়, সেই সুযোগটা তো গ্রহণ করার চেষ্টা করতেই পারে। তো সেক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে যারা ফেসিবাদ বিরোধী আপনার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বিএনপি এবং ইভেন জামাত সহ এবং অন্যান্য, তারা নিশ্চয়ই বিষয়গুলি দেখবেন। না দেখলে তো তাদেরই জন্য কোনো সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। অবশ্যই আমরা আসলে চাইবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে আরও থাকবে হচ্ছে সরকার, যাতে কোনোভাবেই যেন পুরনো কোনো ধারা ফিরে না আসে এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে সাধারণ মানুষের পক্ষে যেন থাকে। আমরা দেখছি বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্তগুলো রয়েছে সেখানে বেশ কিছুদিন ধরেই কিন্তু ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা হচ্ছে মুসলমান এবং একই সাথে বাংলা
বাংলা ভাষাভাষী তাদেরকে বাংলাদেশে পুষিনের একটা চেষ্টা হচ্ছে এবং এটি নিয়ে এক ধরনের বেশ উত্তেজনা চলছে বিভিন্ন আমরা সীমান্তে দেখেছি। আলোচনা করতে চাই এই বিষয়টি নিয়ে মাহবুব হাসান সালেহ, সাবেক রাষ্ট্রদূত, যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ মাহবুব হাসান সালেহ যুক্ত হওয়ার জন্য আমাদেরকে এবং সময় দেওয়ার জন্য ৭১ জার্নালে। প্রথমে একটু আপনার কাছ থেকে জেনে নিতেই চাই যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গ যখন তারা তাদের ক্ষমতায় নিয়ে নিল, অর্থাৎ এবার তারা নির্বাচনে জয়ী হলো, তারপর থেকেই আসলে এই প্রক্রিয়াটি খুব দেখা যাচ্ছে বেশ প্রকট আকার ধারণ করেছে। আমরা পুশিনের কথা তো আসলে এর আগেও বছরের পর বছর দেখেছি হয়তো, কিন্তু এবার একটু সেটি রীতিমতো ঘোষণা দিয়ে তারা বাংলা ভাষাভাষী এবং মুসলিম তাদেরকে বাংলাদেশে হচ্ছে পুষিন করার যে প্রক্রিয়ার মধ্যে আছে, প্রথমত সেটি আপনি কিভাবে দেখছেন? এবং একই সাথে এই যে সরকারের একদম ঘোষণা দিয়ে এই জনগোষ্ঠীকে আরেক দেশে পাঠিয়ে দেওয়া, কিন্তু তার যাচাই বাছাই না করে সে ভারতীয় নাকি বাংলাদেশি না অন্য কোনো জায়গার, সেটি যে তারা চেষ্টা করছে, সেক্ষেত্রে বাংলাদেশের আসলে কূটনৈতিক অবস্থানটা কি হওয়া উচিত? ধন্যবাদ। পুশিং অ্যাটেম্পট আমরা গত ১ মাস ধরে দেখছি ভারতের দিক থেকে। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে যেটি হয়েছে, ক্যাম্পেইনের সময় হয়েছে এবং তার আগেও হয়েছে। ক্যাম্পেইনের সময় অ্যান্টি মুসলিম রেটরিক খুব প্রকট ছিল। তার আগে আমরা সকলেই জানি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টের, এটা সারা ভারতেই হয়েছে, SIR যেটাকে বলা হয় সংক্ষেপে। তো সেখানে একটা বিরাট সংখ্যক ভোটার বা মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতীয় নাগরিক, তারা ভোটার লিস্ট থেকে বাদ পড়েছেন। আমরা যদি একটু তাকাই যে সেখানে মুসলিমদের সংখ্যা কত ছিল এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যার কত শতাংশ মুসলিম, তাহলে বিষয়টা খুব সহজ হয়ে যাবে বোঝার জন্য আমাদের সকলের। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় ২৭% হচ্ছে মুসলিম, আর SIR-এ যারা বাদ পড়েছেন ৯১ লক্ষ মানুষ, তার মধ্যে ৩৭% হচ্ছে, ৩৭% হচ্ছে মুসলিম। আপনারা দেখতেই পাচ্ছেন যে মোট জনসংখ্যার পশ্চিমবঙ্গের ২৭% মুসলিম, কিন্তু যখন SIR-এর মাধ্যমে ভোটার লিস্ট থেকে বাদ দেয়া হলো মানুষদেরকে, তখন সেখানে পার্সেন্টেজ অফ মুসলিমস 37%। এখন এই যে বাদ পড়া মুসলিম, তার মধ্যে বাংলাভাষী বা বাঙালি মুসলিম যারা, তাদেরকে তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য এই পুশিং অ্যাটেম্পট চলছে। পশ্চিমবঙ্গের এই বাঙালি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে একটি ভীতিও কাজ করছে, যারা যুগ যুগ ধরে, কয়েকশো বছর ধরে যারা ভারতের নাগরিক, গত নির্বাচনে এমনকি ২০২৪-এর নির্বাচনে, স্থানীয় নির্বাচনে তারা ভোট দিয়েছেন, তাদের নাম বাদ পড়েছে এবং তারা একই পরিবারের হয়তো একজন ভোটার লিস্টে আছেন, বাকি ৫ জন ভোটার লিস্টে নেই। এই ধরনের ঘটনাও ঘটেছে। তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে যে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা হতে পারে। আর পুশিং অ্যাটেম্পট যেটা আমরা দেখছি, এটি সম্পূর্ণ বেআইনি। নাগরিকত্ব যাচাই করে কোনো দেশে যদি অন্য দেশের নাগরিক অবৈধভাবে থাকে বা কোনো অপরাধে জড়িত হয়, তাকে গ্রেপ্তার করা হয় বা সাজা দেয়া হয়, তাহলে দুই দেশের মধ্যে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে খুব পরিষ্কার একটি ব্যবস্থাপনা আছে এবং কূটনৈতিক চ্যানেলে সেই ব্যবস্থাপনার আওতায় এক দেশ অন্য দেশকে অনুরোধ করতে পারে অফিসিয়ালি যে এই ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করা হোক, এবং যাচাই করে যদি প্রমাণিত হয় যে সে একটি নির্দিষ্ট দেশের নাগরিক, তাকে সেই দেশ ফেরত নেবে। এটি হচ্ছে প্রতিষ্ঠিত
মেকানিজম বা ব্যবস্থাপনা। কিন্তু আমরা তো দিন শেষে এড়িয়ে- দেখছি না এই ব্যবস্থাপনাটি আসলে ভারত সেটি মেনে নিচ্ছে বা সেই অনুযায়ী চলছে। সালাউদ্দিন আইয়ুবী, এই জায়গায় আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, নতুন সরকার আসার পর ভারত জানিয়েছে তারা সম্পর্ক উন্নয়ন এবং একই সাথে তারা আবার শুরু করতে চায় বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানা বিষয়ে যাতে নতুন করে আগের সকল কিছু বাদ দিয়ে, সেই জায়গায় যখন পুশিনের মতো ঘটনা ঘটে এবং আইনকে তোয়াক্কা না করে তারা এককভাবে এটি এক ধরনের জোরপূর্বক আচরণ করে, তখন বাংলাদেশের অবস্থানটা আপনি আসলে কিভাবে দেখেন? কারণ যদিও বাংলাদেশ থেকে আমরা শুনেছি যে 12-13 বার এরই মধ্যে দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু তারা সেটি খুব একটা গুরুত্ব দিচ্ছে না। যে অবশ্যই বিষয়টি খুবই উদ্বেগের এবং উৎকণ্ঠার। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নয় শুধু, আমি মনে করি যদি মানবতাকে চিন্তা করেন, যদি একজন মানুষ হিসেবে এই পৃথিবীর একজন সিটিজেন হিসেবে তার যে অধিকার রয়েছে, সে অধিকারের কথা বিবেচনা করেন। গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে 10 দিন পর্যন্ত একটা পরিবারকে সীমান্তে রাখা হয়েছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা, চিকিৎসা, সাধারণ যে একটা ঠাঁই তাদের ছিল না। একজন ব্যক্তিকে মানে এদিকে বিজেপি ওদিকে বিএসএফ মানে ধাক্কাধাক্কি করছে দুই দিকে নেওয়ার জন্য। এটা মানবিক দিক থেকে কতটা অমানবিক, এটা মানে চিন্তার বাইরে। আর একটা জনাব মাহবুব সাহেব স্পষ্ট করে বলেছেন যে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার ফসল, এটা কোনো আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে এখানে পোষণ করা হয়েছে বা নাগরিকত্বকে অস্বীকার করা হচ্ছে, বিষয়টা এরকম নয়। এটা রাজনৈতিক প্রক্রিয়া। এখানে আজকে যদি মমতা ব্যানার্জি জয়ী হতো তাহলে ঘটনাকে এরকম ঘটতো কিনা এটা নিয়ে কিন্তু একটা মানে একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু যে কারণে আমি বলবো যে এটাতে শতভাগ তাদের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে বৈধ কোনোভাবে এটা আমি মনে করি না যে যৌক্তিকতা রয়েছে। একটা হলো আমি তো মনে করছি যে কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণই রাজ্য সরকারের উপরে এখন পর্যন্ত আছে বলে আমার কাছে মনে হয়। এত বড় একটি ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলো বাংলাদেশে কাজ করছে, তারা রাজ্য সরকারকে এই ইস্যুতে স্বাভাবিক আচরণ করার মতো দায়িত্বটুকু দেখার মতো কাজগুলো করছে কিনা আমার এটা নিয়ে সন্দেহ রয়েছে। একই সাথে আমি বলবো একটা কাজ হয়ে যেতে পারে, সেই কাজটাকে যদি আপনি দম্ভ করে বৈধ ঘোষণা করেন, একই কাজ বারবার করবেন বলে ঘোষণা দেন, এটা কতটাতে নিন্দনীয় আমি মনে করি, আইনের দৃষ্টিতে কতটাতে আমি বলবো অপরাধ, এটা বাংলাদেশের বর্তমান কূটনৈতিক অবস্থাটা আপনি কিভাবে দেখেন? যে বাংলাদেশ তো চেষ্টা করছে, কিন্তু তারপরে যখন ভারত সরকার এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে না, সেখানে বাংলাদেশের কূটনৈতিক অবস্থাটা কোনো দুর্বলতা আপনি দেখেন কিনা? দেখুন, মানুষ দুর্বলতা সফলতা বিচার করে হলো ফলাফলের উপর ভিত্তি করে। বাংলাদেশ এখন পর্যন্ত এই সরকার আসার পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে, সেক্ষেত্রে ভারতের যে অন্যায় কাজগুলো সেটার প্রতিবাদ যথাযথভাবে এখন পর্যন্ত করতে পারেনি। হ্যাঁ, তারা 10-12 বার চিঠি দিয়েছে, এই উদ্যোগগুলোকে আমি ধন্যবাদ ভাই স্বাগত জানাই, কিন্তু এই চিঠিগুলোর সফলতা কতটুকু, আসলে আমরা কোন জায়গায় আসতে পেরেছি, আসলে কোনো সলিউশন আসতে পেরেছি, পারিনি। সেক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশের এই ইস্যুগুলো সমাধানের জন্য নিজে এঙ্গেজ না হওয়ার যে দুর্বলতা, এটা বড় প্রকট এই দুর্বলতা। পররাষ্ট্রমন্ত্রী তিনি আসলে জাতিসংঘে ইতিমধ্যেই সাধারণ পরিষদের সভাপতি নিযুক্ত হয়েছেন, সুতরাং তার বৈশ্বিক একটা ব্যস্ততা সেখানে রয়েছে। তিনি বাংলাদেশকে নিয়ে কতটুকু ভাবতে পারেন, এমনকি এগুলো নিয়ে কতটুকু কাজ করতে পারেন, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ কিন্তু রয়েছে, একেবারে বাস্তবতা। তিনি যদি কাজ করতেন বিষয়টা আরো কিছু সহজ হতো কিনা। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিজেপি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠক পর্যন্ত দিল্লিতে হয়েছে। সে যেহেতু সর্বোচ্চ পর্যায়ের বৈঠকগুলো হয়েছে, এখন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এমনকি প্রধানমন্ত্রী পর্যায় পর্যন্ত বৈঠক হয়ে বিষয়গুলো হওয়া দরকার, কিন্তু সরকার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকগুলো এখন পর্যন্ত করতে পারেনি। আমি মনে করি এটা বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ঐকেন্দ্রিক ব্যস্ততার কারণেই। সেই জায়গায় আমাদের স্পষ্ট বক্তব্যই হলো যে আসলে এটা নিয়ে গড়িমসি করা, সময় ক্ষেপণ করা, আমি মনে করি দেশের যে দায়িত্ব রয়েছে এই দায়িত্বের মধ্যে যথাযথ দায়িত্ব না পালন করার একই সাথে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা দেখছিলাম যে আজকে আপনাদের আমির বলছিলেন যে পুশিন নিয়ে নাকি কথা বলতে দেওয়া হচ্ছে না, মানে কোথায় কথা বলতে দেওয়া হচ্ছে না, সংসদে নাকি সংসদের বাইরে? আসছিলাম সে দেখুন, আজকে আপনি যদি সংসদের যে
প্রণালী থাকে, প্রতিদিন আমাদেরকে সার্ভ করা হয়, এটা আগের দিনই দেওয়া হয় যে আগামীকাল কি কি কার্যবিধিতে লেখা থাকে। আজকে আজকে একেবারে গতকালকে আমাদেরকে যে চিঠিটা দেওয়া হয়েছিল, চিঠিটা আমার কাছে আছে, সেই চিঠিতে স্পষ্ট করে উল্লেখ ছিল যে আমরা 147 বিধিতে একটা নোটিশ দিয়েছিলাম যে এই পুষ্টির বিষয়ে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে আমরা জানতে চাই। এইটার জন্য নির্ধারিত আলোচনা হবে বলে আমাদেরকে জানানো হয়েছিল ফোন করে, সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। এবং এটাও বলা হয়েছে সংশ্লিষ্ট চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, তারা উত্তর প্রস্তুতি নিয়ে সংসদে আসবেন। কিন্তু আজকে অধিবেশন শুরু হওয়ার ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে সকালবেলা আমাদের সংশ্লিষ্ট যিনি নোটিশ দিয়েছেন, আমাদের মাননীয় বিরোধী দলের নেতা যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদ বিন কাসেম, তিনি এই নোটিশটা দিয়েছিলেন। তাকে ফোন করে সংসদ সচিবালয় থেকে বলা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের অপারগতার কারণে এই চিঠিটি নিয়ে আজকে মানে এই নোটিশটা নিয়ে আজকে আলোচনার কোনো সুযোগ থাকছে না। এরপরেও আজকে সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মিয়া আহমেদ বিন কাসেম তিনি দাঁড়িয়ে মাননীয় স্পিকারের কাছে জানতে চেয়েছেন, যেহেতু আজকে সুযোগ দেওয়া হয়নি সুতরাং কবে দেওয়া হবে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত হয়েছিলেন, তারা কিন্তু সেই সুযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে দীর্ঘক্ষণ কথা বলেছেন, আধা ঘন্টার বেশি কথা বলেছেন, কিন্তু এই বিষয়ে তিনি একটা শব্দ উচ্চারণ করেনি এবং কি বিরোধী দলকে এই পরবর্তীতে এই নোটিশের বিষয়ে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয়নি। এটা আজকের ঘটনা বলছি। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে একটু জানি যে বিরোধী দল এই বিষয়ে কথা বলতে চেয়েছে কিন্তু আপনারা কথা বলতে দেননি বলে তাদের অভিযোগ। না, কথা বলা যাবে না কেন? কথা বলা যাবে, হ্যাঁ, কারণ এটা কেবল জামাতের ইস্যু না, এটা বাংলাদেশের ইস্যু। ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে, সীমান্তে পুশ ইনের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে, কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা গোটা জাতি তো ঐক্যবদ্ধ, গোটা জাতি ঐক্যবদ্ধ। আমাদের সরকারের সদিচ্ছা নিয়ে, আমাদের সরকারের আন্তরিকতা নিয়ে, আমাদের সরকারের শক্ত অবস্থান নিয়ে তো আপনার সন্দিহান হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমাদের সরকার কূটনৈতিক পর্যায়ে আপনার যোগাযোগ করা, আলাপ আলোচনা করা, নানা পর্যায়ে বৈঠক অনুষ্ঠান করার মধ্যেই আছে। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে উনি সক্রিয় না, উনি তৎপর নয়, এটি ভাববার কোনো কারণ নাই। পররাষ্ট্রমন্ত্রী আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় উনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচালনা করেন, এ নিয়ে সন্দেহ করবার কোনো কারণ নাই। আমাদের সীমান্তে, আমাদের সীমান্ত রক্ষী বাহিনী, আমাদের বিজেপি আপনার সতর্ক পাহারায় আছে। এবং আমাদের বড় শক্তি হচ্ছে যে আমাদের জনগণ, সীমান্ত পারে আমাদের যে জনগণ বসবাস করেন, তারা কিন্তু আপনার এই পুশিনের বিরুদ্ধে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর পাশে দাঁড়িয়ে কিন্তু আপনার শক্ত প্রতিরোধ কিন্তু তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন সীমান্তে কিন্তু গড়ে তুলছেন। কাজে আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ আপনার এই প্রশ্নে ঐক্যবদ্ধ, বাংলাদেশের জনগণ এই প্রশ্নে ঐক্যবদ্ধ, আমাদের সকল আপনার ক্রিয়াশীল রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধ। এবং আমরা এই বাংলাদেশের প্রশ্নে, আমাদের বাংলাদেশের স্বার্থের প্রশ্নে যেহেতু আমরা ঐক্যবদ্ধ, যেহেতু একটা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রশ্নে আমরা সতর্ক এবং সক্রিয়, আমি মনে করি যে তাদের এই অন্যায় আচরণ, তাদের এই অন্যায়, তাহলে আজকে সংসদে এটা আলোচনা করবার ক্ষেত্রে আসলে বাধা কি ছিল? বাস্তবায়িত হবে না। আজকে সংসদে আলোচনার প্রশ্নে বাধা ছিল হচ্ছে যে বাধা ছিল আপনার সংসদে আপনার আলোচনার আগে আপনার এটা সরকারের দিক থেকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দিক থেকে আপনার প্রস্তুতি নেওয়ার বিষয় যেমন থাকে, আবার দিনক্ষণ সময়, কোন দিনে, কোন সময়ে, কোন ক্ষণে কোন বিষয়ে আলোচিত হবে, কোন বিষয়ে আলোচনায় আনা ঠিক হবে না, এটিও সংসদের বিবেচনার মধ্যে সবসময়ই থাকে। এবং আমার ধারণা সবাই এটাকে বিবেচনার মধ্যে রাখবেন। এখন ভারতের কেন্দ্রীয় সরকারে যারা আছেন, যেই দল কেন্দ্রীয় সরকারে আছে, সেই দলই কিন্তু সাম্প্রতিক নির্বাচনে পশ্চিম বাংলায় কিন্তু আপনার সরকার গঠন করেছে। আবার পশ্চিম বাংলার সরকার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বাইরে, আপনার বিবেচনার বাইরে পশ্চিম বাংলার বর্তমান সরকার তারা
তাদের কর্মকাণ্ড তৎপরতা পরিচালিত করছে, এমনটাও ধরে নেবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমি 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 বলতে চাই যে ভারতের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা সম্পর্কটাকে কোন পর্যায়ে দেখতে চান এবং কোন পর্যায়ে নিয়ে যেতে চান। আমরা বাংলাদেশের বর্তমান সরকার এবং বাংলাদেশের জনগণ আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই এবং ভারতও সেটা বলেছে, কিন্তু তারপরেও তাদের এই ঘটনায় আসলে সুসম্পর্ক আদৌ স্থাপন তারা করতে চায় কিনা তাদের দিক থেকে আমাদের এক ধরনের সন্দেহ থাকে। এবার আলোচনাটি করতে হবে আমাদের দেশের বাইরের একটি খবর নিয়ে, সেটি হচ্ছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধ সেটি নিয়ে। কারণ এই যুদ্ধের ফলে সারা পৃথিবীতে এক ধরনের অস্থির অবস্থা তো আছেই এবং বাংলাদেশের মতো দেশে নানা ধরনের প্রভাব তো পড়েছেই, আমরা কম বেশি জানি। অন্যান্য দেশের মতো আমরাও আসলে চাই যুদ্ধটি শেষ হোক, কিন্তু যখন আমরা দেখতে পাই যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি হবে, যুদ্ধবিরতির এরকম খবর, কিন্তু তেহরান সেটা অস্বীকার করে। মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে তারা খুব শীঘ্রই করছে, আর এদিকে ইসরায়েল বলে দিচ্ছে যে তারা যদি এই চুক্তি করে তাহলে সেটার সাথে সংযুক্ত থাকবে না হচ্ছে ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল একাভাবে যুদ্ধটি চালিয়ে নিয়ে যাবে এরকম একটি ইঙ্গিত তারা দিচ্ছে। তাহলে আসলে কি হতে যাচ্ছে সামনে? মাহবুব হাসান সালেহ, আপনার কাছে একটু আসতেই চাই বিষয়টি নিয়ে। শেষ পর্যন্ত আসলে এই যুদ্ধ বন্ধ এবং চুক্তি এ নিয়ে তো আমরা একটা নতুন ধরনের বলা যায় আরেকটি যুদ্ধ দেখছি যে আদৌ হবে কি হবে না, এক ধরনের ডিলেমার মধ্যে আছে, একটা শঙ্কার মধ্যে আছে। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এই যুদ্ধ বন্ধ কি আদৌ সামনের দিনগুলোতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত প্রায় 40 বার বলেছেন যে ইরানের সঙ্গে একটি পিস ডিল হতে যাচ্ছে। তো ইরান সবসময়ই সেটির বিপরীতে কথা বলেছিল, কিন্তু এবার যেটি হচ্ছে সেটি একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটি ঠিক চুক্তি নয়, এমওইউ হচ্ছে। এবং এই এমওইউর ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আগামী রোববার, অর্থাৎ তাদের ওখানে রোববার, এই চুক্তি এমওইউটি সই হবে। ইরান পক্ষান্তরে বলেছে যে এ ধরনের কোনো টাইম লাইন তারা দিচ্ছে না, তবে খুব শীঘ্রই আগামী দিনগুলোতে এ ধরনের একটি এমওইউ হতে যাচ্ছে। তো এই প্রথম আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এমওইউটির ব্যাপারে এক ধরনের ঐকমত দেখতে পাচ্ছি, যদিও টাইম লাইন নিয়ে একটু ভিন্ন কথাবার্তা আমরা দুদিক থেকে শুনছি। ডোনাল্ড ট্রাম্পের রবিবারে এটি সই করার পেছনে একটি ব্যক্তিগত কারণও আছে। সেটি হচ্ছে রোববার ডোনাল্ড ট্রাম্পের 80তম জন্মদিন এবং তিনি সেই জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে চান। সেই লক্ষ্যেই তিনি এই এমওইউটি রোববারে সই হবে এটি প্রচার করে যাচ্ছেন। এবার আমরা আশা করছি যে এর মধ্যে এই এমওইউতে সাইন করবার জন্য কি সম্মত হয়েছে, বিষয়টা কি এখনো পর্যন্ত তারা নিশ্চিত করে বলেনি যে তারা সই করবে বা তারা এগ্রি করেছে যে টেক্সটটা আছে সেটিতে, কারণ টেক্সটটা আগে এগ্রিড হতে হবে দুই পক্ষের মধ্যে। তো তারা যেটি বলেছে সেটি হচ্ছে তাদের ভাষায় আগামী দিনগুলোতে এই এমওইউটি সই হবে, এটি তারাও আশা করছে। যেটি তাদের আগের যে বক্তব্য ছিল যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটি তারা প্রত্যাখ্যান করত, তার থেকে ভিন্ন। এবং এখানে আমরা একটু আলোর রেখা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে কিছু সম্ভাবনা হয়তো থাকতেও পারে এই দুই দেশের ভিতরে সমঝোতা চুক্তিতে। কামালউদ্দিন সচিব, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে যদি সমঝোতা চুক্তি সই হয়ও, যখন ইসরায়েল বলে দিয়েছে যে তারা এই চুক্তির বা এই সমঝোতার চুক্তির কোনো ধারের কাছে তারা থাকবে না, তারা তাদের মতো থাকবে, অর্থাৎ তারা তাদের মতো করে যুদ্ধ ইরানের সাথে চালিয়ে যেতে পারে, এটি একটি জায়গা তারা খোলা রেখেছে। আর এই আলোচনার মাঝে আমরা যেটি গণমাধ্যমগুলো থেকে জানতে পারছি যে বৈরুতে এর মধ্যে কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছে, তাহলে আসলে হচ্ছেটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন এটা কিন্তু নতুন কিছু না। ইসরায়েল যে কাজটা বরাবরই করে থাকে সেটাই করেছে, বৈরুতে হামলা করেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং
ইরানের মধ্যে একটা MOU স্বাক্ষরের একটা মানে মানে কি ধারণা বলে, করা হচ্ছে যে হবে সামনে, সুযোগ হ্যাঁ। তৈরি হয়েছে বা করা হয়েছে, যদিও এটা নিয়ে কিছু মতান্তরও আছে, তারপরও আপনি আক্রমণটা দেখলেন। এটা একটা ধারণা করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যে যুদ্ধটা পরিচালনা করে, গাজাতে বলেন, মিডল ইস্ট আপনার ফিলিস্তিনে বলেন, যে দীর্ঘ 70-72 বছর ধরে আপনার, এরপরে যেটা এখন ইরানের সঙ্গে হচ্ছে, এগুলো কিন্তু মার্কিন কেউই মনে করে না পৃথিবীতে, বাংলাদেশও মনে করে না, বাংলাদেশের জনগণও মনে করে না যেটা ইসরায়েলের যুদ্ধ। এটা সবাই জানে, ইট ইজ ওপেন সিক্রেট, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার সহযোগিতা বলি আমরা, মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রয় বলেন, প্রশ্রয় বলেন না, সব এভাবে হয় আর কি বিষয়টা। তা না হলে তো ইসরায়েলের পক্ষে এটা সম্ভবই ছিল না কখনো। এটা একটা ওপেন সিক্রেট একটা বিষয়। তো প্রশ্নটা হচ্ছে যে আমরা আসলে অতীতের যে আমরা যদি মানে ঘটনা প্রবাহগুলি লক্ষ্য করে থাকি দীর্ঘদিন ধরে, কখনোই কিন্তু ইসরায়েল যত কথা বলেছে, সেই ফিলিস্তিনের কথাই বলেন, ইরানের কথাই বলেন, কোনো জায়গায় কিন্তু ঠিক নেই। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রকেও দেখা গেছে মাঝে মাঝে। এবং আগে কতগুলি বলা হয়, যারা ভালো স্ট্র্যাটেজি তারা আরও ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে এদের কতগুলি এজেন্ডা থাকে, সেই এজেন্ডাও যেগুলি কাজ করে, এবং সেগুলো কতগুলি ডিক্লেয়ার থাকে, কতগুলি আনডিক্লেয়ার থাকে। তো সেগুলো আস্তে আস্তে এক্সপোজ হয় আর কি। বিষয়টা হচ্ছে যে এই যে মনে করেন যে যুদ্ধটা চলছে এখনো, থেমে হইলো, মাঝে মাঝে থেমে যায় ইরানে, আপনি নিজে বললেন যে সারা পৃথিবী অস্থির হয়ে গেছে। অথচ দেখেন মিডল ইস্ট হচ্ছে সারা পৃথিবীর বিশেষ করে জ্বালানি সরবরাহের একটা প্রাণকেন্দ্র। এটা যখন এই ধরনের একটা যুদ্ধের মুখোমুখি হয়, সারা পৃথিবীতে ভোলাটাইল হয়ে যায়, এবং এটা আমরা বাংলাদেশের সাথে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এফেক্টেড হয়েছি। তো কাজেই এত কিছুর পরও ইসরায়েল যে এই যে ক্রমাগত মানুষ হত্যা এবং এইভাবে আপনার মানবতা বিরোধী কাজ বছরের বছর করে যাচ্ছে, তারপরে সারা এবং কাউকে তোয়াক্কা করছে না, এই যে এটা আসলে এটা বন্ধ হওয়ার জন্য যে বিষয়গুলি দরকার সেই কাজগুলি হচ্ছে না। সেগুলো আমরা হচ্ছে না। যেটা তার মানে বলি যে আসলে মুসলিম বিশ্বের কথা বলি, দেখেন মুসলিম বিশ্ব কিন্তু আগে যতটা না কনসলিডেটেড ছিল, আমরা তাহলে আসলে বলতে পারি যে ওআইসির যে তাদের বক্তব্য, তারা যুদ্ধ করতে চায় না, যুদ্ধবিরতি তারা করবে, কিন্তু দিন শেষে আসলে তার কথার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। তার মানে সামনের দিনগুলোতে বিশ্বে আসলে খুব একটা দ্রুতই শান্ত হচ্ছে না, অস্থির থাকবেই। আচ্ছা, আলোচনা শেষ করতে হচ্ছে। কামালউদ্দিন শুভজি অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন, এবং একই সাথে মাহবুব হাসান সালেহ আপনাকেও ধন্যবাদ যুক্ত হয়েছেন। আগামীতে নিশ্চয়ই পররাষ্ট্রে কোনো বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা হবে। দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন তার জন্য ধন্যবাদ আপনাদেরও। দেখা হবে আবার।